আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ। উড়োজাহাজ সংকটে বিশেষ মৌসুমে অনেক রুটে বন্ধ হয় বিমানের ফ্লাইট, হারাচ্ছে বাজার। আগামী বছরের মধ্যে 10টি ভাড়া নেয়ার চিন্তা, চুক্তিতে দেশের স্বার্থ রক্ষার পরামর্শ। খেলাপি ঋণ কমাতে 29টি ব্যাংকের জন্য আলাদা লক্ষ্যমাত্রা, পুনঃতফসিল নয়, এক্সিট পলিসিতে টাকা ফেরাতে আগ্রহী ব্যাংক, সুযোগ নয়, শাস্তি নিশ্চিতের তাগিদ। দ্রব্য সংকট ও অবকাঠামো দুর্বলতায় সংকটে খুলনা নদী বন্দর, পণ্য খালাস কমায় কাজ হারিয়ে শ্রমিক সংখ্যা এখন 500-র নিচে, আধুনিকায়নে প্রকল্প নেয়ার আশ্বাস। এবং রেকর্ড বিক্রির পরও গাড়ি থেকে সরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সে বিনিয়োগ বাড়াচ্ছে টেসলা। চলতি বছর মূলধনী ব্যয় ছাড়াতে পারে $25 বিলিয়ন। ক্লাউড সেবায় বেশি আয় আলফাবেটের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। দেশে আবারও তীব্র হয়ে উঠছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গ্যাস না পেয়ে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাও। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় হঠাৎ করে রাজধানীতে বেড়েছে গ্যাসের জন্য হাহাকার। ফিলিং স্টেশনেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। দিনের একটা বড় সময় কেটে যাচ্ছে গ্যাস সংগ্রহে। চরম ভোগান্তিতে সাধারণ চালক থেকে শুরু করে গণপরিবহন খাতের কর্মীরা। জীবিকার সংকটে নগরবাসী। 6টার থেকে আমরা এখানে দাঁড়ানো, 6টার থেকে এই যে এখন 1টা বাজে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। রেল লাইন থেকে সিরিয়াল দিয়ে আসছি, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এখনো সকাল 5টা বাজে সিরিয়াল দিচ্ছে, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। আগে তো মনে করেন রাত 2টা 2:30 বাজলে গাড়ি থাকতো না, ইদানিং বর্তমানে সারা রাত গাড়ি। গ্যাসের এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের উপর। আর্থিক ক্ষতির মুখে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গাড়ির মেনটেন্যান্স খরচ বা গ্যাস নিতে পারতেছি না, আমাদের ইনকাম হচ্ছে না। সারাদিনে তো পাম্পে আজকে বসে রইলাম। 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থেকে তারপরে গ্যাস নেওয়া লাগে। এতে মাহাজনে আমাদের থেকে 10 টাকা কম নেয় না। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে পর্দার আড়ালে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তেলের বেলাও তো এমন সংকট বাজায়, ধরেন তেলের দাম বাড়াইছে, এখন গ্যাসের দামও বাড়াইতে পারে। আমার তো মনে হয় সব লাইন কাট ঠিক আছে, ঠিক থাকার পরেও সরকার দাম বাড়াবো থেকে এই সিনসিনারি করা শুরু করছে। যেমন তেলের দাম বাড়ছে, এখন তেল নেওয়ার লোক নাই। গ্যাসের দামটা বাড়াই দিলে ইনশাল্লাহ তখন গ্যাসের অভাব হবে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লোকসানের মুখে পাম্প মালিকরাও। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের খবর জানবো এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাব তার কাছে। সামদানি, তেলের সংকট শেষ হওয়ার পর এবার গ্যাসের সংকট। তবে চিত্র ভিন্ন হলেও, প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু একই রয়েছে। আমরা এই মুহূর্তে তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে প্রাকৃতিক গ্যাসের যে সরবরাহ সেটি একেবারেই নেই। এখানে যারা গ্রাহক রয়েছেন, যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তারা এবার বেশ ক্ষুব্ধ। তারা অনেকেই আমাদের সঙ্গে কথা বললেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত 2টো থেকেই অনেকে এখানে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে ভোরবেলা থেকে এখানে অপেক্ষা করছেন। যখন তারা শুনতে পেলেন যে এখানে আর গ্যাসের সরবরাহ হবে না, তখন সেটি শুনে তারা বেশ মর্মাহত হয়েছেন। কারণ অনেকেই তাদের জীবিকার সঙ্গে তাদের এই যানবাহনটি জড়িত রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিতেও কিন্তু যে গাড়ির লাইনের সারি, সেই সারি কিন্তু কোনোভাবেই কমছে না, বরঞ্চ সারি আরও বাড়ছে। এই ফিলিং স্টেশনটির যে গ্যাসের সারি, সেটি প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে গেছে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি ডিসপেন্সার, যেটি এই ফিলিং স্টেশনটির, সেই সিএনজি ডিসপেন্সারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। কারণ লাইনের যে গ্যাসের যে চাপ, সেটি আসলে তারা পাচ্ছেন না, যার কারণে তারা এই মুহূর্তে সেই সিএনজি ডিসপেন্সারটি বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে এখানে আমরা দেখতে পেয়েছি যারা গাড়ির চালক রয়েছেন, অধিকাংশই যারা এই গাড়ির সঙ্গে জীবিকা নির্বাহ করেন, যারা গণপরিবহনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, যারা রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে
এই মুহূর্তে তাদের গ্যাসের যে সংকট, সেই সংকটটির কারণে আসলে তাদের জীবিকা নির্বাহে বেশ সংকট তৈরি হচ্ছে এবং তারা এই সমস্যার দ্রুত সমাধান চান। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি কারিগরি ত্রুটি, সেহেতু এই সংকট সমাধানে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ভোক্তারা। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ। রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়, জানাচ্ছিলেন গ্যাস সংকট নিয়ে আমাদেরকে। কয়লা ও গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে সাতক্ষীরায় ব্যবহার করা হচ্ছে তুষ কাঠ। জেলার 12টি কারখানায় ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে এই কাঠ। তবে বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। আর পরিবেশ বিভাগ বলছে পরীক্ষা করে তুষ কাঠকে পরিবেশ বান্ধবের আওতায় আনার বিষয়ে অধিদপ্তরকে জানানো হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, সাগর হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধানের কুড়া ঢাকা হচ্ছে মেশিনে, বিশেষ প্রক্রিয়াজাত হয়ে তা বেরিয়ে আসছে কাঠের আকারে। নাম দেয়া হয়েছে তুষ কাঠ। জেলার 12টি কারখানায় তৈরি করা হচ্ছে বিশেষ এই জ্বালানি। ক্রেতারা বলছেন কেনার ক্ষেত্রে অন্যান্য জ্বালানির তুলনায় অনেক সাশ্রয়ী তুষ কাঠ। এ কারণে বাসাবাড়ির পাশাপাশি ইটভাটা, খাবার হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে এ কাঠের ব্যবহার বাড়ছে। এই জায়গা থেকে 10 মণ তুষ লাঠি নিতে আইছি। পরিবেশের জন্য ভালো, অনেক উপকার, সাশ্রয় হয়। আমরা এই তুষের লাঠি পোড়াই, ওই ধোঁয়া হয় না, হাড়ির গায়ে কালি লাগে না। ব্যবসায়ীরা বলছেন প্রতিটি কারখানা থেকে প্রতিদিন 20 মণ থেকে 100 মণ তুষ কাঠ বিক্রি করা হয়। তবে বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতার দাবি তাদের। পাই কাজ করি, তাতে আমার সংসার চলে। এই কাঠ দিয়ে ভাড়া চলতেছে, টাউনে যত হোটেল আছে সব চলে। কারেন্ট বিল কমায়, আমাদের যদি একটু সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা যে মিলগুলো আছি মোটামুটি আরো ভালোভাবে চালাতে পারবো, আরো কিছু লোকজন খাটতে পারবে। পরিবেশ বিভাগ বলছে পরীক্ষা করে তুষ কাঠকে পরিবেশ বান্ধবের আওতায় আনার বিষয়ে অধিদপ্তরকে জানানো হবে। এটা তুলনামূলক পরিবেশ বান্ধব হবে এবং এখানে ধোঁয়াও যেহেতু কম হয়, সেহেতু আমার মনে হয় যে এটা খুব বেশি পরিবেশের উপর ইফেক্ট করবে না। ব্যবসায়ীদের তথ্য মতে সাতক্ষীরায় প্রতিদিন 500 থেকে 1000 মণ তুষ কাঠ উৎপাদন করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। বিগত এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যান্ড নিউ কোনো উড়োজাহাজ যুক্ত হয়নি বাংলাদেশ বিমানে। সংকটে বিশেষ মৌসুমে বন্ধ করতে হয় অনেক রুটের ফ্লাইট। এতে মার্কেট শেয়ারে চরমভাবে পিছিয়ে পড়ছে সংস্থাটি। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, যাত্রী চাহিদা মেটাতে 2027 সালের মধ্যে কমপক্ষে 10টি উড়োজাহাজ ভাড়ায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে এয়ারবাস থেকেও 10টি বিমান কেনার আলোচনা চলছে, যা মার্কেট শেয়ার বাড়াবে জানিয়ে দেশের স্বার্থ ঠিক রেখে লিজ চুক্তি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রীয় এয়ারলাইন্স বাংলাদেশ বিমান যাত্রী ও কার্গো সেবা দিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্য থেকে বৈদেশিক মুদ্রার যোগান দেয় সংস্থাটি। কিন্তু 2012 সালের পর নতুন কোন এয়ারক্রাফট যুক্ত হয়নি বহরে। বর্তমানে উড়োজাহাজ কমে দাঁড়িয়েছে 19টিতে। এতে হজ মৌসুম সহ বিভিন্ন সময়ে সাময়িক বন্ধ রাখতে হয় অনেক রুট, কমানো হয় ফ্লাইট সংখ্যাও। এতে দিন দিন ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়ছে সংস্থাটি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এভিয়েশন খাতে গুরুত্ব দিয়ে নতুন 14টি এয়ারক্রাফট কিনতে চুক্তি করে বোয়িংয়ের সঙ্গে, যা দেশে পৌঁছতে সময় লাগবে 5 থেকে 10 বছর। এ সময়ে বাংলাদেশ বিমানের প্রয়োজন কমপক্ষে 30 থেকে 35টি উড়োজাহাজ। এমন প্রেক্ষাপটে 2027 সালের মধ্যে 10টি উড়োজাহাজ নিয়ে আসা হবে, এমনটাই জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। নতুন করে এয়ারবাস থেকেও 10টি উড়োজাহাজ কিনতে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। যে লোকবল আমার মধ্যপ্রাচ্যে যায়, সেগুলির জন্যই আমাদের ফ্লিট পর্যাপ্ত নয়। সেই জন্য এই 10টা এয়ারক্রাফট আনার পরে আমরা সিডনি, ম্যানচেস্টার শুরু করতে যাচ্ছি। আরও কিছু কিছু রুট আছে যেগুলি খুবই আমাদের প্রফিটেবল। সেই প্রফিটেবল রুটগুলিকে আমরা শুরু করে বিমানটাকে আমরা শুদ্ধ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, সংকটকালীন মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্ব বাড়াবে সরকারের এই সুদূর প্রসারী চিন্তা। এই মুহূর্তে যে মার্কেটটার গ্যাপটা রয়ে গেছে, বিমান উচিত তাদের ইমিডিয়েটলি লিজ নেওয়া। সেই লিজটা যদি প্রয়োজন হয় সেটা ড্রাই লিজ নেই, ড্রাই ক্যাম্পাসিস হতে পারে, এবং সেটাও যদি না হয় অ্যাটলিস্ট ওয়েট লিজে যেতে পারে। তবে লিজিং প্রক্রিয়ার শর্তগুলোর বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তি করার পরামর্শ সংশ্লিষ্টদের। সত্যিকার অর্থে কি দ্য মানি ইজ ইন লিজিং এয়ারক্রাফট। যারা লিজিং করবেন তারা কতটুকুন উইথ ইন্টেগ্রিটি করবেন বাংলাদেশের মানে বিমানের তথা বাংলাদেশের স্বার্থ আপারমোস্ট রেখে, এবং একমাত্র কনসার্ন বিমান এবং বাংলাদেশের
তাহলে আই থিঙ্ক লিজ করা যায়। নতুন গন্তব্য সহ লাভজনক রুটে ফ্লাইট বাড়াতেই নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, এটি বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন। জনাব নাফিজ ইমতিয়াজ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সময়ের বাণিজ্যে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আমরা তো প্রতিবেদনটি দেখলাম এবং এই এয়ার বাস কেনার যে প্রস্তুতি, বোয়িং থেকে এয়ার বাস আবার কেনা, এটা আসলে কতটুকু যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে? এখানে বিষয়টা হচ্ছে যে বিমানের অলমোস্ট বলতে গেলে একটা অল বোয়িং ফ্লিট আছে, তো এখানটাতে শুধু বোয়িংয়ের উপর একটা ডিপেন্ডেন্সি চলে আসে, এটা এক। আরেকটা হচ্ছে যে এয়ারবাস হচ্ছে ইউরোপিয়ান কনসোর্টিয়াম। এখন ইউরোপিয়ানরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, সবচেয়ে বেশি তারা আমাদের কাছ থেকে ইম্পোর্ট করে। তো কোনো একটা সময় আসবে যখন তারা হয়তো প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে এয়ারবাস কেনার জন্য। আর এখানটাতে এয়ারবাস আর বোয়িং দুটো যদি একটা মিক্সড ফ্লিট থাকে তারও কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে বেসিক ট্রেনিংটা একই থাকে, শুধু বোয়িংয়ের থেকে যদি আপনি পাইলটদের কথা বলেন তাহলে কনভার্জন ট্রেনিংটা করলেই হয়ে যায়। আর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স, সেখানেও তাই, হ্যাঁ, যে বোয়িংয়ে এটা করা আছে। আর এয়ারক্রাফট যদি কেনা হয়, তখন যে কোম্পানির কাছ থেকে এয়ারক্রাফট কেনা হয় তারা মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দিয়ে দেয় অ্যালং উইথ দি এয়ারক্রাফট, ভেন্ডার ট্রেনিং বলে। ইট কামস উইথ দ্য নোজ অফ দি এয়ারক্রাফট। সো সমস্যা হওয়ার কথা না। আর এয়ারক্রাফটের সংখ্যা যেহেতু বাড়াতে হবে, সো দুদিক ব্যালেন্স করে করাটাই আমি মনে করি যে মোর প্র্যাকটিক্যাল এবং ইন দ্য লং রান চাপ সৃষ্টি হবে। আচ্ছা, কিন্তু এর মধ্যে এয়ারবাস যদি আমরা কিনি, সেটিও তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে 10টি বিমান লিজ নেয়ার যে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হবে? দেখেন, লিজড এয়ারক্রাফট নিয়ে পৃথিবীর প্রচুর এয়ারলাইন্স ফ্লাই করছে, কিন্তু বিমানে, কারণ আমার সামনে দিয়ে তো ফাইলগুলো গেছে, কখনো বিমান ডিড নট গেট এ গুড ডিল। এইখানটায় হচ্ছে বিগ মানি, মিলিয়ন্স অফ ডলার্স। এয়ারক্রাফট লিজিংয়ে হচ্ছে পয়সা। এই এয়ারক্রাফট লিজিং যারা করবে তাদের যদি 100% ইন্টেগ্রিটি থাকে এবং 100% তার হচ্ছে বিমান তথা বাংলাদেশের প্রতি তার রেসপন্সিবিলিটি এবং স্বার্থটা দেখা, তাহলে লিজ এগ্রিমেন্ট ওরকমভাবে করা যায়। এখানটায় সবচেয়ে বড় কয়েকটা ফ্যাক্টর আছে। তার মধ্যে প্রথমটাই বলি, যে এয়ারক্রাফটটা লিজ করা হয় সেই এয়ারক্রাফটটা যখন রিডেলিভার করা হয় তখন যেভাবে পাওয়া গিয়েছিল 5 বছর আগে, এক্স্যাক্টলি ওরকম করে রিডেলিভার করতে হয়। এটাকে বলা হয় মিরর করতে হয়। অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আপনি এটা থেকে বেরোতে পারবেন না। তা আপনি আজকে একটা এয়ারক্রাফট নিচ্ছেন, 5 বছর পর কতটুকু সম্ভব? ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ, এবং ইউ পুট ইউর ফিঙ্গার অন দ্য রাইট স্পট। অনেক সময় সম্ভবই হয় না, কারণ ওই কম্পোনেন্টস পাওয়া যায় না, ধরেন ওই সিটগুলো পাওয়া যায় না। কিন্তু দিস ইজ এ রিকোয়ারমেন্ট। এবং একটু যদি আমাকে বলতে দেন, আমি এখানটায় চাই যে দেশের মানুষ জানুক, কারণ এখানটাতেই অনেক রকমের ইয়ে হয়। এয়ারক্রাফট আজকে এখন নিলেন, এটা ওরা ভিডিও করে রাখবে ক্যাবিনেট, আর কি কম্পোনেন্ট যেগুলো সেগুলো সমস্ত কিন্তু না করা আছে, ট্যাগ করা আছে। এইটা 5 বছর পর যখন আপনি রিডেলিভার করবেন, তখন আমার এক্সপেরিয়েন্স হলো একটা এয়ারবাস 310 রিডেলিভার করা হয়েছিল 7 বছর পরে। $7 মিলিয়ন বিমানের হিসেবে $7 মিলিয়ন খরচ হয়েছে। আপনি 5 বছরের জন্য যদি একটা এয়ারক্রাফট নেন, 60 মাসে তখন আপনি এই $7 মিলিয়ন অ্যাড করবেন। কথা আপনি $500,000 পার মান্থ আপনি এটা নিলেন। 60 মাস পর আপনার যদি, আমার হিসেবে ওটা $11 মিলিয়ন খরচ হয়েছিল, বাট 60 মাস পর আপনি এই $500,000 পার মান্থের সাথে ওই $11 মিলিয়ন যেটা যোগ করতে হবে, এক্স্যাক্টলি, তারপর বোঝা যাবে যে আমি কী দরে এটা করলাম। আরেকটা জিনিস হচ্ছে, এগুলো এই এয়ারক্রাফটগুলো ধরেন বেসিক্যালি একটা 747 ইজ এ 450 সিটার এয়ারক্রাফট, একটা 777 ইজ এ 450 সিটার এয়ারক্রাফট। এটাতে আপনি যদি প্যাসেঞ্জার সিট বাড়ান, তাহলে ব্যাগেজ
স্পেস কমবে। যদি কার্গো বাড়ান তাহলে ফিউল কমবে, মানে মোর অ্যান্ড মোর স্টপ হবে। তো দেখা যায় যে হ্যাঁ 450 সিট এয়ারক্রাফট, এটাতে 514 সিটস আছে। বিমানের এরকম একসময় একটা ছিল। এটা শুধুমাত্র তো বাংলাদেশে না, অন্যান্য জায়গায়ও যেটি বলছিলেন যে অন্যান্য জায়গায় অ্যাওয়্যার থাকতে হবে, লিজ নেওয়া হয়, তাহলে তারা যখন ডেলিভার করে 5 বছর পর সেম থিং। এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এটা করার কিছু নেই। দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কিন্তু যারা এই কাজটা করছেন তাদের এই প্রজেকশনটা করে তাদের করতে হবে যে, অ্যান্ড অলসো পাস্ট হিস্ট্রি, যে আমরা রিডেলিভার করেছি এয়ারক্রাফটগুলো আমাদের কি কস্ট হয়েছে, আর এই এয়ারক্রাফটের এজ এত, আর প্রত্যেকটা এয়ারক্রাফটের হেভি মেনটেন্যান্সের যে শিডিউলগুলো থাকে ওই শিডিউলগুলো দেখে আমি একটা এয়ারক্রাফট নিলাম, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে দেখা গেল যে একটা ডি চেক ইনভলভড হয়ে গেল, 3 মাসের জন্য চলে যাবে, এবং ডি চেকে কত খরচ হবে এটা না খোলা পর্যন্ত অ্যাকচুয়ালি বলা যাবে না। এমন হয়েছে $1.5 মিলিয়ন বা $1.8 মিলিয়ন টেন্ডার হয়েছে, খোলার পরে $3.5 মিলিয়ন মতো চলে গেছে, খরচ হয়ে গেছে সেটা সারানোর পেছনে। মেইনটেনেন্স, এবং মেইনটেনেন্স না করে উপায় নেই এটা। তো এই যারা এই কাজটা করবেন তাদেরও যে বললাম 100% ইন্টিগ্রিটি থাকতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি বিমানে প্রফেশনালস আছে যারা এই কাজটা জানেন কি করে করতে হয়, তাদের উপরে আমার বিশ্বাসও আছে। সমস্যা হলো এর আগে যখন আমরা দেখেছি বহু ডেকেডস ধরে বিমানের লেভেলে কিন্তু এই জিনিসটা হয় না। আলটিমেটলি কোন এয়ারক্রাফটটা লিজ নেওয়া হবে, হ্যাঁ, এটা আরও উপরের লেভেলে চলে যায়। বর্তমান সরকার গত পরশুই বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম তিনি আসলে বলেছেন যে এশিয়ার হাব তৈরি করতে চাই আমরা বাংলাদেশে। সেটা আসলে কতটুকু সম্ভব এবং কতটুকু পসিবিলিটি আছে আর কি? এখানে কয়েকটা জিনিস ইনভলভড আছে। এখানটাতে আপনি ফিউল কস্ট কী রাখবেন, হ্যাঁ, কারণ একটা এয়ারলাইন্স অপারেশনসে আপ টু 34% আপনার ফাইন্যান্সিয়াল আউটলে হতে পারে ডিপেন্ডিং অন দি এজ অফ দি ইঞ্জিন, যে ফিউয়েলে। এখানে তাহলে আপনি ফিউল কস্ট কী রাখবেন, এটা একটা। তারপরে এখানে হ্যান্ডলিং চার্জেস, পার্কিং চার্জেস, ল্যান্ডিং চার্জেস, এই অনেক কিছু আছে। এই সমস্ত কিছুকে আপনার কম্পিটিটিভ হতে হবে। মূল কথাটাই কিন্তু কম্পিটিটিভ হতে হবে। আপনার একদিকে থাইল্যান্ড আছে, আরেকদিকে ইন্ডিয়া আছে, এদের এখানে খুব ডেভেলপড এয়ারপোর্টসও আছে, হ্যাঁ। আপনার সার্ভিসেস এবং আপনার ট্যারিফস, রেটস যেদিকে চার্জ করবেন সমস্তটাই কম্পিটিটিভ হতে হবে। তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে আচ্ছা আমি এটা হাব। অ্যান্ড আমরা তো ফিউয়েল ইম্পোর্টিং কান্ট্রি, আমরা কতটুকুন সাশ্রয়ী মূল্যে ফিউয়েল দিতে পারবো। জেট ফিউয়েল তো এখন এই ইরাক যুদ্ধ, ইরান মার্কিন যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি এখন আপনার ক্ষতিগ্রস্ত দাম বেড়ে যাচ্ছে হলো জেট ফিউয়েলের। জেট ফুয়েলের অন্যান্য ফুয়েলেরও দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু জেট ফুয়েলের দামটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে যদি আমরা এভিয়েশনের মার্কেট বলি তাহলে $399 মিলিয়ন মার্কেট, এটাকে 2032 সালের মধ্যে হয়তো $578 মিলিয়ন মার্কেটে আমরা নিয়ে যেতে চাই। সেটা কি আসলে আদৌ পসিবল কিনা, বা কি কি করলে সেটা সম্ভব হতে পারে? এখানটাতে দ্য টোটাল ইকোনমি অফ দ্য কান্ট্রি বিকামস ইনভলভড। হ্যাঁ, আপনার ইকোনমিটা কতটুকুন স্ট্রং, আপনি কতটুকুন এখানটাতে প্রোডাক্টিভিটি বাড়িয়ে অন্যান্য কিছু বাড়িয়ে এটাকে কি পরিমাণ ওয়েলথ জেনারেশন এখানে করতে পারবেন, তার উপরে নির্ভর করবে যে ওই টার্গেটটা কিভাবে রিচ করা যাবে। এবং বাংলাদেশের ইটস অ্যান ইম্পোর্টিং কান্ট্রি, আর ল্যান্ড শর্ট কান্ট্রি। সো আমরা যেটাই করি না কেন আমাদের কিন্তু দেখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালও নেই আমাদের দেশে। তো আমাদের ইম্পোর্ট করতে হয়, আমাদের সব ইম্পোর্ট করতে হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল থাকে, সো উই ক্যানট বি অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রডিউসার। যার জন্য আপনার তা দেখতে হবে সার্ভিসেস ইন্ডাস্ট্রির দিকে। যেমন সিঙ্গাপুর উঠে গেছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দিয়ে, দুবাই হ্যাজ ফিউল, বাট অলসো তারা এটা ফাইন্যান্সিয়াল সেন্টার হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন তো ধ্বংসের পথে। বাট যেটাই হোক না কেন, আমি মনে করি আমার স্বল্প বুদ্ধিতে যে যেহেতু এখানটায় ল্যান্ড কম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল নেই, এবং therefore an importing country, সেজন্য আমাদের কনসেন্ট্রেট করতে হবে অন সার্ভিসেস। এবং আমাদের যে পপুলেশন আছে এটাকে প্রপারলি ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেন করে
তারপরে এটাকে জনশক্তিতে পরিণত করতে হবে, দেন ওই ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজটা পাবেন। জি, আরেকটা বিষয় জানতে চাই যে এটা কি কোনো হেল্প করবে কিনা? বোয়িং আমাদের আছে, এয়ারবাসও কেনা হচ্ছে, সেটা কি এটাকে অ্যাক্সেলারেট করবে কিনা? বোয়িং তো আছে এবং আরও কিনতে হবে, ফ্লিট বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে এখনের যে ফ্লিটটা অপারেট করা হচ্ছে, আমি প্রায় বলি ইয়াংগেস্ট ফ্লিট, তা 13-তে শুরু হয়েছে, 26-এ এসে অলরেডি 13 বছর হয়ে গিয়েছে, অত ইয়াং নেই। 15 বছর পরেই মেনটেন্যান্স কস্ট বেড়ে যেতে থাকে। আর যে এয়ারক্রাফটগুলো আপনি বোয়িংয়ের কাছে ধরেন অর্ডার করছেন, এগুলো 35-এর আগে পাবেন না, 2035। তো 2035 আসতে আসতে এই এয়ারক্রাফটগুলো পুরনো হয়ে যাবে, তখন তো আপনার এয়ারক্রাফট লাগবে। সেম থিং ফর এয়ারবাস। আর শুরুতেই যেটা বলেছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, ওরা তো এক্সপেক্ট করবেই এবং কোনো এক পর্যায়ে গিয়ে চাপ সৃষ্টি করবে এয়ারবাস নেয়ার। আর এয়ারবাস নেওয়া যায়, আমাদের তো ফ্লিট দরকার। আপনি যতগুলো এয়ারলাইন এখানে 34টা 37টা এয়ারলাইন অপারেট করে, তাদের তো প্যাসেঞ্জার্স আছে বলেই অপারেট করছে। তো বিমান হ্যাজ টু কার্ভ আউট এ শেয়ার ওই মার্কেটটার থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন। এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা যেটি দেখতে পাচ্ছি, 3টি সূচকই আসলে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে। ডিএসসির প্রধান সূচক যেটি, সেটি 5,852 পয়েন্টের উপরে অবস্থান করছে। ডিএসসি সরিয়া সূচক যেটি, সেটি 1,192 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি বাছাই সূচক যেটি রয়েছে, সেটি আসলে 2,206 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং এ পর্যন্ত 85,380টি শেয়ারের লেনদেন হয়েছে। তার মধ্যে 100টি শেয়ারের দাম বেড়েছে এবং 205টি শেয়ারের দাম কমেছে এবং 79টির দাম অপরিবর্তিত রয়েছে। যেহেতু বেশি সংখ্যক কোম্পানির শেয়ারের দাম কমেছে, 205টি শেয়ারের দাম আসলে কোম্পানির শেয়ারের দাম আসলে কমেছে, সেই জন্য আসলে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পর্যায়ে আমি আসলে দেখতে চাই যে শেয়ার বাজারে কোন কোম্পানিগুলো আসলে সবচেয়ে উপরে অবস্থান করছে, সে বিষয়গুলো আমরা আসলে একটু আপনাদেরকে জানাতে চাই। সবার উপরে অবস্থান করছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সেটি প্রতিটি শেয়ার 36 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 36 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 35 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে এবং গতকালের শেয়ারের দাম ছিল 35 টাকা। এবং দ্বিতীয় অবস্থানে যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আসলে কোয়েন সাউথ, সেটির প্রতিটি শেয়ারের বিক্রি হচ্ছে 17 টাকা 60 পয়সায় এবং সর্বোচ্চ 17 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 17 টাকায় বিক্রি হয়েছে। গতকাল এটি 17 টাকা 50 পয়সায় আসলে বিক্রি হয়েছে। ডিএসসির ওয়েবসাইট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে 29টি ব্যাংকের জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকাররা বলছেন বড় অঙ্কের ঋণ আদায় কঠিন, ফলে কোনো তফসিল নয় বরং এককালীন এক্সিট পলিসিতে ব্যাংকে টাকা ফেরাতে আগ্রহী ব্যাংক। অন্যদিকে বিশ্লেষকদের মতে শাস্তি নিশ্চিত ছাড়া প্রকৃত আদায় বাড়ানো এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে মূল চ্যালেঞ্জ। সিলিয়া সুলতানার রিপোর্ট। দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক 29টি ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 20% বেশি, তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 20% নিচে নামিয়ে আনতে হবে খেলাপি ঋণ। আর যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 10% বেশি, তাদের ক্ষেত্রে নামিয়ে নিয়ে আসতে হবে 10% নিচে। এমনই নির্দেশনা জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেভাবে হোক ব্যাংকের হাতে যত ধরনের টুলস আছে, সেটা শুধু রিস্যুলে একমাত্র টুলস না, প্রধানতম টুলস তো হচ্ছে আদায়। সেটা আদায়ের জন্য যত প্রকার মাধ্যম আছে সবই তার ব্যবহার করতে পারে। এদিকে বড় অঙ্কের খেলাপিদের থেকে অর্থ আদায় কঠিন ও ব্যয়বহুল বলছে ব্যাংকাররা। ফলে পুনঃতফসিলের বেড়াজালে না থেকে এককালীন এক্সিট পলিসির পথে হাঁটতে আগ্রহী ব্যাংকগুলো। এক্সিট পলিসি যেটা লাস্টে ইস্যু করেছেন, সেটার উপরে আমরা জোর দিচ্ছি বেশি করে। ঋণের দায় থেকে বেরিয়ে যাওয়ার সুবিধা বেশি পাওয়া যায় এবং সেখানে যদি ব্যাংকের জন্য সুবিধা হয় বেশি, এই কারণেই
যে ব্যাংকের টাকাটা এককালীন যদি ঘরে ফিরে আসে তাহলে নতুন করে বিনিয়োগ করতে পারে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিশ্লেষকদের মতে শুধু সংখ্যাগতই লক্ষ্য অর্জন যথেষ্ট নয়। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন বা বিশেষ সুবিধা দিয়ে সাময়িকভাবে খেলাপি কমানোর প্রবণতা ভবিষ্যতে নতুন খেলাপি সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে। বড় বড় ব্যবসায়ীদেরকে যারা ডিফল্টার, সত্যিকারের ডিফল্টার, ইচ্ছে করে টাকা ফেরত দিচ্ছে না, তাকে তো আপনি পানিশমেন্টের আওতায় আনতে পারছেন না। আপনি যদি তাদেরকে এক্সাম্পল আকারে আনতে পারতেন যে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনছেন। কারণ সবচেয়ে বড় ব্যাপার কি, যারা ডিফল্টার তাদের যে সার্বিকভাবে অবস্থা খারাপ তা তো না। এমন অনেকে আছেন যাদের অবস্থা ভালো, হয়তো ওই ফ্যাক্টরিটা কাজ করছে না, ওইটা ঠিকভাবে আছেন। আসলে যারা পাবলিক মানি নিয়ে ফেরত দিবে না তারা অন্য কোনো ব্যবসা করার রাইট আছে বলে তো আমি মনে করি না। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন খেলাপি ঋণের প্রকৃত আদায় বৃদ্ধি, দুর্বল ঋণ ব্যবস্থাপনার সংশোধন, জবাবদিহি নিশ্চিত করা এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দিতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উঠেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $96.27 পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও 1.9% বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি $84.48। বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তেলের দামে এই ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে। তাদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্য নিয়ে খুলনায় প্ল্যান্ট তৈরি করে পরিবেশ অধিদপ্তর। 5 কোটি টাকা ব্যয়ে এই কারখানার কাজ 3 বছর আগে শেষ হলেও চাকা ঘোরেনি কখনো। উপরন্তু চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। তালাবদ্ধ গেট, মরিচাধরা যন্ত্রাংশ, ঝোপঝাড়ে ঢাকা চারপাশ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এভাবেই পড়ে রয়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টে বর্জ্য থেকে প্রতিদিন 20 টন কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 লিটার তেল উৎপাদন হওয়ার কথা ছিল, তবে চলেনি একদিনও। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় 2023 সালে এটি তৈরি করে পরিবেশ অধিদপ্তর। পরে প্ল্যান্টটি বুঝে নিতে খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি দেয় দফতরটি, কিন্তু কার্যক্রম চালিয়ে দেখাতে না পারায় বুঝে নিতে অস্বীকৃতি জানায় সিটি কর্পোরেশন। বদমাইশদের আড্ডাখানা সব এখানে, অতএব এটা সরকার ওয়াহিত একদম ফালতুভাবে ফেলে রাখছে। এটার ব্যাপ্তি কেমনে বাড়ানো যায় এবং এইটার সাথে সাথে এটাকে দেখে আরও কীভাবে মডেল হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশন, পরিবেশ দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে ঠিকাদার ও পরিবেশ দপ্তরের গাফিলতিতেই হয়েছে এ সমস্যা। যে এটি ক্ষতি হয়েছে এটি তারা ঠিক করে দেবেন, অর্থায়ন করে ঠিক করে দেবেন। আর তারপরে যে না পারেন সিটি কর্পোরেশনের তো এটি কাজ, সিটি কর্পোরেশন বসে থাকবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস কমাতে বর্জ্য হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার ও বর্জ্য পুনঃচক্রায়নের জন্য 2022 সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্লান্ট চালু না হলেও প্রকল্প ব্যয় সব টাকা ঠিকাদারকে পরিশোধ করেছে পরিবেশ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নাব্য সংকট, ভাঙা ঘাট, জেটির অভাব ও অবকাঠামোগত দুর্বলতায় সংকটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী বন্দরগুলো। খুলনা ও নওয়াপাড়ায় কমছে জাহাজ ও পণ্য খালাস, থমকে যাচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতির চাকা। এই অবস্থায় বন্দর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মঞ্জুরুল হক মঞ্জুর তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। নদীবন্দরের ঘাট যেন ধ্বংসস্তূপ, নদী তীরে ভয়াবহ ভাঙন, কোথাও ঘাট ধসে পড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ভৈরব নদী হয়ে মোংলা বন্দর থেকে সার, কয়লা, পাথর, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে খুলনা ও নওয়াপাড়া নদীবন্দরে জাহাজের জট লেগে থাকত। খালাসের পর যা ছড়িয়ে পড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখন ভাঙাঘাট, জেটির সংকট, ওপেন ইয়ার্ডের অভাব ও নাব্য কমে যাওয়ায় বড় জাহাজ নিরাপদে ভিড়তে পারছে না। এতে ব্যাহত হচ্ছে খালাস কার্যক্রম। যদি এগুলো ড্রেজিং না করা হয় তাহলে এই অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ব্যবসা বা আমরা যাদের জাহাজ পরিচালনা করি সেগুলো পরিচালনায় অসম্ভব হয়ে পড়বে।
বন্দর এলাকায় শ্রমিকদের বড় একটি অংশের এখনও মাসের অর্ধেকটা সময় কাটে কর্মহীন। জাহাজ কমে যাওয়ায় কাজ হারিয়ে 2000-এর বেশি শ্রমিকের সংখ্যা কমে এখন 500-র নিচে। আগে কত সুন্দর কাম হইতো, আমরা এখন মাসের ভিতর সপ্তাহখানিকের মতো কাম পাই। 5 দিন করে পাই না, কাম বন্ধ। এই আমরাই থাকবো কি রে, খাবো কি করে? তাই দ্রুত ড্রেজিং, ঘাট সংস্কার, নিরাপদ জেটি ও আধুনিক কার্গো ব্যবস্থাপনা না হলে নদীকেন্দ্রিক অর্থনীতি আরও পিছিয়ে পড়ার শঙ্কা তাদের। ড্রেজিং না হলে কার্গোগুলো বসে থাকছে। বিশেষ করে রূপসা রেল সেতু, রূপসা ব্রিজ, এই 2 জায়গায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কার্গোগুলো যাতায়াত করে। যখন আমার অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষ যখন নির্বিঘ্নে সহজে এবং কম খরচে মালামাল ওঠানামা করতে পারবে, তখন অন্যান্য বন্দর থেকে অবশ্যই এখানে এই দিকে খুলনা এবং নওপাড়া অংশে পণ্য বেশি আনলোড হবে। সবশেষ অর্থবছরে খুলনা নদীবন্দর থেকে 12.5 কোটি ও নোয়াপাড়া নদীবন্দর থেকে 4 কোটি 71 লাখ টাকা রাজস্ব আদায় করেছে BIWTA। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার মুক্ত বাজারের খবর। ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার প্রায় স্থিতিশীল অবস্থায় মুদ্রাটি। তবে প্রায় 4 দশকের সর্বনিম্ন অবস্থানে কাছাকাছি ঠেকেছে জাপানি ইয়েনের মান, স্থির ইউরো ও ব্রিটিশ পাউন্ড। আর বিশ্বের তৃতীয় বড় পরিশোধিত তেল আমদানিকারক ভারতের মুদ্রার মান অব্যাহতভাবে চাপের মুখে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক মুদ্রা বাজারে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার মুদ্রাটির অবস্থান ছিল প্রায় স্থিতিশীল। এদিন ডলার ইন্ডেক্স 0.06% কমে দাঁড়ায় 101.05 পয়েন্টে। প্রায় 4 দশকের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ঠেকেছে জাপানি ইয়েনের মান। নেই ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত। মান 0.02% বেড়ে প্রতি ডলার সমান 163 ইয়েন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখবে। বিশ্লেষকদের এমন ধারণার প্রেক্ষিতে ইউরোর মান 0.07% বেড়ে প্রতিটি সমান দাঁড়িয়েছে 1.14 ডলারে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় বিশ্বের তৃতীয় বড় অপরিশোধিত তেল আমদানিকারক ভারতের মুদ্রার মান অব্যাহতভাবে চাপের মুখে। প্রতি ডলারের বিপরীতে মান 96.46 রুপিতে নেমেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাড়ি নয়, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সে সবচেয়ে বড় বাজি টেসলার। তবে সেই স্বপ্ন বাস্তবায়নে বাড়ছে ব্যয় আর কমছে নগদ অর্থের যোগান। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, রোবোট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে টেসলা। এতে চলতি বছর তাদের মোট মূলধনী ব্যয় $25 বিলিয়ন ছাড়াতে পারে, যা প্রতিষ্ঠানের অটোমোটিভ ও এনার্জি ব্যবসা থেকে আসা নগদ প্রবাহের চেয়ে বেশি। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রচলিত ব্যবসা থেকে সরে স্বয়ংচালিত রোবোট্যাক্সি ও মানব সদৃশ রোবটের মতো ফিজিক্যাল এআই কেন্দ্রিক ব্যবসায় জোর দিচ্ছেন ইলন মাস্ক। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের গতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ায় বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ। এদিকে বাজারের পূর্বাভাস ছাড়িয়ে চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে রেকর্ড সংখ্যক গাড়ি সরবরাহ করেছে টেসলা। অবশ্য জ্বালানি তেলের চড়া দামের কারণে বিশেষ করে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ায় প্রবৃদ্ধি এসেছে। বিশ্লেষকদের ধারণা 2026 সালে টেসলার গাড়ি সরবরাহ প্রায় 17 লাখে পৌঁছাবে, যা আগের বছরের তুলনায় প্রায় 4% বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এআই প্রযুক্তির ইতিবাচক প্রভাবে ক্লাউড সেবা থেকে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এপ্রিল থেকে জুন মেয়াদে প্রতিষ্ঠানটির ক্লাউড এর আয় 82% বেড়ে দাঁড়িয়েছে $2,480 কোটি। বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে ঝুঁকছে। এ কারণে অ্যামাজন ও মাইক্রোসফটের পেছনে থাকা গুগল ক্লাউডের চাহিদা ব্যাপক বেড়েছে। যদিও ডেটা সেন্টার এবং চিপ কাঠামোয় অ্যালফাবেটের বিশাল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে। তবে ক্লাউডের এই অভাবনীয় প্রবৃদ্ধি সেই সংশয় কিছুটা কমিয়েছে বলে মনে করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ।
উড়োজাহাজ সংকটে বিশেষ মৌসুমে অনেক রুটে বন্ধ হয় বিমানের ফ্লাইট, হারাচ্ছে বাজার। আগামী বছরের মধ্যে 10টি ভাড়া নেয়ার চিন্তা, চুক্তিতে দেশের স্বার্থ রক্ষার পরামর্শ। এবং খেলাপি ঋণ কমাতে 29টি ব্যাংকের জন্য আলাদা লক্ষ্যমাত্রা, কোনো তফসিল নয়। এক্সিট পলিসিতে টাকা ফেরাতে আগ্রহী ব্যাংক, সুযোগ নয়, শাস্তি নিশ্চিতের তাগিদ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।